নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা বেসিক থেকে শুরু করার জন্য ক্লাস 10-এর যে হিস্ট্রি লেসন শুরু করেছি, এটা তার দ্বিতীয় লেকচার। আর আমাদের সোর্স হচ্ছে ওল্ড ডব্লিউবিবিএসসি, যেটা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য বেসিক সোর্স হিসেবে ধরা হয়। তো আমরা ক্লাস 10-এর পার্সপেক্টিভ থেকে করব, তাহলে ক্লাস 10-এর যে স্টুডেন্টগুলো দেখবে তাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে, এবং যারা ডব্লিউবিসিএস, ইউপিএসসি এবং এই টাইপের যে কোনো এক্সাম দেবে তাদের পক্ষেও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হলো দ্বিতীয় লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা ঔপনিবেশিক শাসন কাঠামো প্রতিষ্ঠা সম্পর্কে জানবো, কিভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের যে ক্ষমতা সেটা শিলান্যাস করে, এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, জেনারেল সায়েন্সের ক্লাস 9-10-এর সমস্ত রকমের লেকচার পাওয়ার জন্য এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাধারণত ডব্লিউবিসিএস বলুন, ইউপিএসসি বলুন, আর যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু বেসিক যে জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন করা সেটা ক্লাস 9 এবং 10 থেকে করা হয়, আর এগিয়ে চলো 2.0 চ্যানেলে সেটাই কিন্তু করানো হচ্ছে, এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ঔপনিবেশিক শাসন কাঠামো প্রতিষ্ঠা সম্পর্কে জানতে গেলে কোম্পানির রাজনৈতিক দায়িত্ব গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড সেটা জানতে হবে। আমি এর আগের লেকচারে আলোচনা করেছি 1717 সালে যখন ফারুক সিয়াদ তার ফরমান জারি করেন, তারপর থেকেই কিন্তু কোম্পানির একটা ভারতীয় বাজারে একাধিপত্য দেখা যায়। কিন্তু তারপরে 1757 সালের যে সিরাজউদ্দৌলার সাথে পলাশির যুদ্ধ হলো, তখন থেকে ইংরেজদের সামরিক দক্ষতারও পরিচয় পাওয়া যায় এবং কূটনৈতিক বুদ্ধিরও কিন্তু পরিচয় পাওয়া যায়। কিন্তু 1757 সালের এই যে যুদ্ধ ছিল, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় ইংরেজদের পাওয়ারকে অনুধাবন করার জন্য। তার জন্য দরকার ছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ 1764 সালে হয়, এবং সেই বক্সারের যুদ্ধে ত্রিশক্তি জোট হেরে যাওয়ার ফলে ইংরেজদের কিন্তু একেবারে আর আটকানোর মতো শক্তি বা ক্ষমতা ভারতের মাটিতে আর তেমন কারোর ছিলই না। আর যাদের ছিল তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিল, যেটা ইংরেজদেরকে আরও বেশি সাহায্য করেছিল। তো এরপরে 1764 পরে 1765 সালে ইংরেজরা দেওয়ানি লাভের মধ্য দিয়ে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রথমে ছিল, তারা বাণিজ্য করার জন্যই ভারতে এসেছিল, এবং সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাত ধরেই তারা বিভিন্ন অঞ্চল করায়ত্ত করছিল। কিন্তু 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়েই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, আর এর ফলে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কিন্তু সূত্রপাত হয়। আর দেওয়ানি লাভের ফলে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি স্পেশাল এরিয়াতে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়। দেখুন, বাংলা, বিহার এবং উড়িষ্যা তখন খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, কেননা এখান থেকেই সবচেয়ে বেশি ট্রেড করা হতো, স্পেশালি কলকাতার বন্দর থেকে সবচেয়ে বেশি ট্রেড করা হতো। তো সেহেতু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে বাংলা, বিহার এবং উড়িষ্যা, এবং এই এরিয়াটাই সবচেয়ে বেশি পাট বলুন, ধান বলুন, এই টাইপের ফসল কিন্তু উৎপাদিত হয়। তো সেহেতু এটা কিন্তু একটি ব্যাপক বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে। আর সেই জায়গা তিনটিতে দ্বৈত শাসন জারি হয়েছে, ইংরেজরা নিজেদের পাওয়ারটাকে অনুধাবন করতে পারছে, এবং সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা বিভিন্নভাবে ভারতীয়ের মাটিকে করায়ত্ত করতে পারছে। তো ঐতিহাসিক জন কে এই ব্যাপারে লিখেছিলেন যে দ্বৈত শাসন ব্যবস্থা দুর্নীতি ও বিশৃঙ্খলার জন্ম দেয়। আর 1770 খ্রিস্টাব্দে কিন্তু এই যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল হিসেবে 1770 খ্রিস্টাব্দে, এবং বাংলা হিসেবে করলে 1776 খ্রিস্টাব্দে বাংলাদেশে, স্পেশালি বাংলার এরিয়াটায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, আর যেটাকে কিন্তু বলা হয় 1176 সাল অনুযায়ী 76-এর মন্বন্তর। আর এর ফলে কিন্তু কোম্পানির প্রশাসন একেবারে ব্যর্থ হয়ে যায়। কোম্পানি চাইলে এটাকে আটকাতে পারত, কিন্তু আটকায়নি। শুধুমাত্র তারা তাদের ব্যক্তি স্বার্থকেই দেখেছিল এবং কোম্পানির স্বার্থকেই দেখেছিল। তারা যেখান থেকে আয় করছে, যেখান থেকে উৎপাদন করছে, সেখানকার মানুষের স্বার্থ কিন্তু তারা দেখেনি। আর এটাই সবচেয়ে বড় কোম্পানির ভুল হয়েছিল। এখান থেকেই মানুষের ক্ষোভ কোম্পানির বিরুদ্ধে কিন্তু শুরু হয়ে যায়। তো দ্বৈত শাসন ব্যবস্থা তো আমি বললাম, কিন্তু আমি এই দ্বৈত শাসন ব্যবস্থার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই। দ্বৈত শাসন ব্যবস্থা কি? দেখুন, তখনকার দিলে এক ছিল কোম্পানি আর দুই ছিল দেশীয় রাজা। তো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বোঝানো হয় যে একজন সমস্ত দায়িত্ব, রাজ্যের সমস্ত দায়িত্ব পালন করবে, আর আরেকজন ওই রাজ্যের সমস্ত রাজস্ব বিভাগ অর্থাৎ ইনকামের সোর্সটা কন্ট্রোল করবে। তো এখানে দেখা যায় যে কোম্পানি ওই রাজ্যের বাংলা, বিহার এবং উড়িষ্যায়
ইনকামের সোর্স কন্ট্রোল করতে থাকে এবং বিভিন্ন রাজস্ব আদায় করতে থাকে, এবং বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব কিন্তু তখন রাজ্যগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো এটাকেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ রাজস্ব যার হাতে, পাওয়ারও তো তার হাতে থাকবে, তাহলে বাংলার নবাব অবশ্যই কোম্পানির কথা শুনতে বাধ্য থাকবে। তো এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, যদিও ওয়ারেন হেস্টিং 1772 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থার পতন ঘটান। এবং তারপরে আমরা দেখব রেগুলেটিং অ্যাক্ট। আমরা পলিটির লেকচারে রেগুলেটিং অ্যাক্ট আলোচনা করেছি, এর আগেও আমরা যখন হিস্ট্রির লেকচার নিয়েছি তখনও রেগুলেটিং অ্যাক্ট আলোচনা করেছি, তো এবারও রেগুলেটিং অ্যাক্ট আলোচনা করব। 1773 সালে কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। তো রেগুলেটিং বা রেগুলেট কথার অর্থ কী, তাহলেই আমরা বুঝতে পারবো যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কী করতে চাওয়া হয়েছিল। তো রেগুলেট করার কথার অর্থ হলো নিয়ন্ত্রণ করা, রেগুলেট কথার অর্থ হলো নিয়ন্ত্রণ করা। তো তেমনই রেগুলেটিং অ্যাক্ট 1773 মানে নিয়ন্ত্রণ আইন 1773 সাল। তো এই যে 1773 সালের রেগুলেটিং আইন পাশ করা হয়, এই আইন পাশের মাধ্যমে ইংল্যান্ডের পার্লামেন্ট, দেখুন কোম্পানি যতই এদেশে রাজ করুক না কেন, তারা তো ইংল্যান্ডের যে গভর্নমেন্ট তার আন্ডারে, ইংল্যান্ডের পার্লামেন্টের আন্ডারেই তো কাজ করছিল। তো সেহেতু 1773 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাশ করে। তো এখানে এই যে রেগুলেটিং অ্যাক্ট তারা পাশ করেছিল, সেটাকে দুটি ভাগে ভাগ করে দিয়েছিল। একটা কোম্পানির গঠনতন্ত্র সংক্রান্ত হিসেব নিকেশ বা আইন কানুন, এবং আরেকটি ছিল কোম্পানির প্রশাসন সংক্রান্ত আইন কানুন। দুটোই কিন্তু অনেকটা আলাদা। কোম্পানির গঠন সংক্রান্ত যে আইন কানুনগুলো ছিল সেখানে কোম্পানি কীভাবে গঠিত হবে, কতজন মেম্বার থাকবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং কোম্পানির প্রশাসনিক আইন কানুনের মধ্যে কী ছিল, এই আইন কানুনের মধ্যে ছিল কোম্পানির রাজস্ব বিভাগে কীভাবে ইনভেস্ট করবে, এখানে কীভাবে সেনানিবেশ করবে, তারপর তার রাজস্ব বিভাগ কীভাবে কন্ট্রোল করবে, এগুলোই কিন্তু প্রশাসন সংক্রান্ত আইন কানুন। এবার আমরা এক এক করে দুটোই দেখে নেব। প্রথমে দেখব কোম্পানির গঠনতান্ত্রিক সংস্কার। তো কোম্পানির গঠনতান্ত্রিক সংস্কারের গঠনের ক্ষেত্রে এখানে কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে আমাদের। সেখানে কিন্তু বোর্ড অফ ডিরেক্টস থেকে কিন্তু কোর্ট অফ ডিরেক্টস এটা তৈরি হয়। তো এর আগে 1773 খ্রিস্টাব্দের আগে, রেগুলেটরি অ্যাক্টের আগে কিন্তু এখানে বোর্ড অফ ডিরেক্টস ছিল। তো তখন থেকে রেগুলেটরি অ্যাক্টের পর থেকে বোর্ড অফ ডিরেক্টস কোর্ট অফ ডিরেক্টসে পরিণত হয়। আর কোম্পানির মূল পরিচালন সংস্থা অর্থাৎ কোর্ট অফ ডিরেক্টস নামে পরিচিত হবে। এবং এই কোর্ট অফ ডিরেক্টসের মোট সদস্য সংখ্যা হবে 24 জন, এবং বলা হয় যে তাদের কাজের মেয়াদ অর্থাৎ টেনিওর হবে মাত্র 4 বছর করে। আর কোম্পানির রাজস্ব সংক্রান্ত যাবতীয় যত নথিপত্র ছিল সেগুলো ব্রিটিশ সরকারের অর্থ বিভাগ থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। অর্থাৎ কোম্পানি যতগুলো এখান থেকে যে নথিপত্র পাঠাবে, তাদের রাজস্ব বিভাগ সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে সমস্ত যে নথিপত্র, সেগুলো কিন্তু ওই যে ইংল্যান্ডের পার্লামেন্টের অর্থ বিভাগ কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। আর কোম্পানির প্রশাসন, সামরিক এবং বেসামরিক যত কাজকর্ম, সেগুলো পর্যালোচনার জন্য ইংল্যান্ডে কিন্তু একজন মন্ত্রী নিযুক্ত হবেন, শুধুমাত্র ভারতের এই সমস্ত কোম্পানির যে নিয়ন্ত্রণ সেটা পর্যালোচনার জন্যে। আর সর্বশেষে যেটা ঠিক হয় সেটা হলো চার্টার অ্যাক্ট, রাজকীয় সনদ আইন যাকে বলা হয় চার্টার অ্যাক্ট, সনদ আইন। এটা কিন্তু প্রতি 20 বছর অন্তর অন্তর নতুন করে সংস্কার করা হবে চার্টার অ্যাক্টকে। সেই জন্য আপনারা দেখতে পাবেন 1793 খ্রিস্টাব্দে প্রথম চার্টার অ্যাক্ট, 1813 সালে, 1833, 1853, তো এভাবেই কিন্তু চলতে থাকবে। তো এবার আমরা একটু কোম্পানির প্রশাসনিক সংস্কারটা একটু দেখে নিই, যে পার্লামেন্ট